জিজ্ঞেস করব মেহেদি, আমার ফ্যামিলিতে আমাদের সবারই আসলে করোনা হয়েছিল এবং একটা জিনিস খেয়াল করলাম, আমার যে হেল্পিং হ্যান্ড যে ছিল তার কয়েক মাস পরেও তার কিন্তু কাশি ভালো হচ্ছে না, তার কিন্তু ঠান্ডা লাগছে বা এই ধরনের যে একটা চেঞ্জ সেটা কিন্তু তার ছিল। তাই আমার প্রশ্ন হচ্ছে, ফুসফুসে কোভিডের দীর্ঘমেয়াদী ইফেক্টটা কি কি হয়? ডক্টর খন্দকার মেহেদি আকরাম। আচ্ছা, হ্যাঁ, এমন একটা সমস্যা কিন্তু থাকে। এটাকে বলা হয় পোস্ট ভাইরাল ইনফেকশন বা পোস্ট ভাইরাল ইলনেস অর ফ্যাটিগ। আরেকটা হচ্ছে যে কাশি, একটা খুসখুসে কাশি। এই খুসখুসে কাশিটা ভাইরাস ইনফেকশনের পরে হওয়া একটা স্বাভাবিক। এটার জন্য যে করোনা ভাইরাস শুধু দায়ী তা না, যে কোনো ধরনের রেসপিরেটরি ভাইরাস ইনফেকশনের পরে কাশিটা বেশ কিছুদিন থাকে। তার পিছনে একটাই কারণ, আমরা যদি একটু খেয়াল করি যে এই ভাইরাসটা আমাদের ফুসফুসে এবং আমাদের ছোট ছোট যে এটাকে বলা হয় যে উইন্ড পাইপ এবং আমাদের যে ব্রঙ্কিয়াল ট্রি, যে বায়ুটা যে ট্রান্সপোর্ট করে আমাদের লাংসের ভিতরে, ওখানে এক ধরনের সেল থাকে বা কোষ থাকে যার গায়ে হেয়ারের মতো থাকে, এটাকে বলা হয় সিলিয়েটেড সেল। সো এই ভাইরাসটা কি করে, এই সিলিয়েটেড সেলগুলাকে ফার্স্টে কিল করে এবং এই সিলিয়েটেড সেলগুলা নতুন করে তৈরি হতে মাসখানিক সময় লাগে অথবা তার চেয়েও বেশি সময় লাগে। আর এই সিলিয়েটেড সেলগুলো যখন ক্ষতিগ্রস্ত হয় তখন আমাদের ফুসফুসে অনবরত যে মিউকাস জমা হয় সেটা বের হতে পারে না। তো এই জন্য আমাদের ভিতরে একটা ইরিটেশন হয় ফুসফুসের ভিতরে, এবং এই কারণেই কিন্তু কাশিটা হয়। ফুসফুসের যে কাশিটা হয় ভাইরাল ইনফেকশনের পরে, এটা অ্যালভিউলাই বা বায়ু প্রকোষ্ঠের ক্ষতির কারণে না। এটা হয় আমাদের যে ব্রঙ্কিয়াল ট্রি বা রেসপিরেটরি যে ট্রিটা আছে আমাদের শ্বাসনালী, ছোট ছোট শ্বাসনালী, ওইখানের কোষ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে। তো এটা নিয়ে ভয়ের তেমন কোনো কারণ নাই যে করোনায় আক্রান্ত হওয়ার পর সে রিকভার করেছে, এখন সে সুস্থ, কিন্তু তার কাশিটা যাচ্ছে না। তার কাশিটা যাবে তখনই যখন ওই যে ক্ষতিগ্রস্ত সেলগুলো আবার নতুন করে জন্ম নিবে, এবং এটা একটা ন্যাচারাল প্রসেস। তার ক্ষতিগ্রস্ত সেল, যেটা সিলিয়েটেড সেল, এই সেলগুলো জন্ম নিবে, এটা আমরা জানি যে এগুলা নতুন করে জন্ম নেয়। সেই ক্ষেত্রে ওই ধরনের পেশেন্টদের ভয়ের কোনো কারণ নাই। তাদের এটা ভাবার দরকার নাই যে তার ফুসফুসে এখনো ভাইরাসটি রয়ে গেছে। তার ফুসফুসে ভাইরাসটি 14 দিনের ভিতরে অলরেডি সেলফ লিমিটিং সিস্টেমে ক্লিয়ার হয়ে গেছে। এখন যেটুক সে যে পজিশনে সে আছে, যার খুশখুশি কাশি, সে আসলে রিকভারি ফেজে আছে এবং তার ফুসফুসের যে ক্ষতি হওয়ার সেল সেটা রিপ্লেসমেন্ট আছে। সো ওই ধরনের রোগীদের ক্ষেত্রে ভয়ের কোনো কারণ নাই। এটা যে কোনো ভাইরাসের ক্ষেত্রে হয়। দ্বিতীয় গ্রুপ পেশেন্ট, যাদের রিকভারি হয়েছে কিন্তু তারা সিরিয়াসলি ফ্যাটিগ। ফ্যাটিগ বলতে আমি বোঝাচ্ছি সে হাঁটতে পারে না, হাঁটতে গেলে তার শ্বাসকষ্ট হয়। সে কিন্তু হসপিটাল থেকে তাকে রিলিজ করা হয়েছে, কারণ তার সিটি স্ক্যান চেস্ট অনেকটা ক্লিয়ার হয়ে গেছে এবং তার টেস্টটা নেগেটিভ হয়ে গেছে এবং তার অক্সিজেন স্যাচুরেশন মোটামুটি রুম অক্সিজেন লেভেলে, রুম এয়ারে তার অক্সিজেন স্যাচুরেশন লেভেলটা 96 এর ওপরে, যেটাকে আমরা ব্লাড স্যাচুরেশন বলি। এই ধরনের পেশেন্ট গুলাকে আমরা বাসায় পাঠাই দেই এবং ওই পেশেন্ট গুলা কিন্তু ভালো থাকে, কিন্তু যখন সে কথা বলতে যায় অথবা যখন সে হাঁটতে যায় অথবা যে কাজ করতে যায় তখন সে ব্রিথলেসনেস ফিল করে, তার মানে তার খুব শ্বাসকষ্ট হয়ে যায়। এবং অনেকে কমপ্লেন করে যে তার, অনেকের বাসায় এখন এই যে অক্সিজেন পালস অক্সিমিটার রয়েছে, তারা পরীক্ষা করে দেখে যে অক্সিজেন লেভেল 90 নিচে নেমে যায় ওই সময়টাতে ওই রোগীদের, কিন্তু তার কিন্তু শরীরের অ্যাক্টিভ ইনফেকশন নাই। এটা কেন হয়? এটার পিছনে কারণ হচ্ছে, এটা হয় শুধুমাত্র যেসব রোগীরা সিভিয়ার কোভিড থেকে রিকভার করেছে। তার মানে যেসব রোগী মাইল্ড কোভিডে সাফার করেছে অথবা যেসব মডারেট কোভিড হয়েছে, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা কম। এই সমস্যাটা বেশি কয়েকজনের ক্ষেত্রে দেখা যায়, তারা সবাই সিভিয়ার কোভিডে আক্রান্ত ছিল এবং সিভিয়ার কোভিডে তাদের ফুসফুসের প্রায় অর্ধেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবং সিটি স্ক্যান যদি দেখা যায় যে তাদের ফুসফুসের প্রায় অর্ধেকের বেশি জায়গায় একদম, যেটাকে আমরা বলি যে ওপাসিটি বা গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স, তার মানে সাদা হয়ে যায় এবং তার ফুসফুসে ওই সাদাতে ভাব আস্তে আস্তে চলে যায়। সিটি স্ক্যান করলে দেখা যায় যে ওটা রিজলভ হয়ে যায়, কিন্তু একটা সমস্যা রয়ে যায়, সেটাকে বলা হয় যে ফাইব্রোটিক চেঞ্জ বা ফাইব্রোপ্রলিফারেটিভ চেঞ্জ। কোনো ইনফ্লামেশন বা প্রদাহ ফুসফুসে যদি 15 দিনের বেশি থাকে, সেক্ষেত্রে ফুসফুসে একটা পার্মানেন্ট পরিবর্তন হতে পারে,
যেই পরিবর্তনটা পুনরায় নর্মাল অবস্থায় আসতে অনেক সময় লাগে। কখনো কখনো এটা পুরোপুরি ওই পূর্ববর্তী সাধারণ অবস্থায় বা স্বাভাবিক অবস্থায় আসে না। এই যে ব্যাপারটা ঘটে ফুসফুসে কোভিডে, সাধারণত যারা, আমি একটা সুন্দর একটা স্টাডির কথা বলি, সেখানে তারা একটা স্টাডি করেছে, তারা দেখেছে যে মৃত্যুর হার যারা কোভিডে 15 দিন ভুগে তারা যতটা রিকভার করে, তারা বেশি রিকভার করে যারা 21 দিন ভুগেছে কোভিডে। তার মানে আপনি যতদিন বেশি কোভিডে ভুগবেন, হসপিটালাইজ থাকবেন, তার রিকভারিটা অনেক স্লো এবং খারাপ। ঠিক একইভাবে তারা যদি রিকভার করেও দীর্ঘদিন কোভিডে ভোগার পর, তার মানে 15 থেকে 21 দিন কোভিডে ভোগার পর তাদের ফুসফুসে বিভিন্ন লেভেলের ক্ষতি হয়ে যায়। এবং এই ড্যামেজটা নিয়ে এখন প্রচন্ড পরিমাণে স্টাডি হচ্ছে। প্রথমে যে কোভিড থেকে বাঁচার উপায় ছিল যে সেভ দ্য লাইফটাকে আগে সেভ করো। যেমন যে প্রফেসর ডক্টর হ্যাপি ম্যাডাম একটু আগে বললেন যে ক্যান্সারের ট্রিটমেন্ট পাচ্ছে, কোভিড হয়েছে, স্টপ ক্যান্সার ট্রিটমেন্ট। তার কারণ হচ্ছে যে ক্যান্সার ট্রিটমেন্ট যদি ওই টাইমটা স্টপ না করা হয়, সে কিন্তু সিভিয়ার কোভিড ডেভেলপ করে মারা যাবে। সো সেভ দ্য লাইফ। এরকম একটা ঘটনা ঘটেছে যখন এই যে অক্সফোর্ডে রিকভারি ট্রায়ালে তারা ডেক্সামেথোসন ইউজ করা শুরু করলো বা একটা সাজেশন দিল যে স্টেরয়েড ইউজ করো। সেক্ষেত্রে অনেক কোশ্চেন আসছিল যে যারা টিউবারকুলোসিসে ভুগছে তাদের তো স্টেরয়েড দিলে তাদের টিউবারকুলোসিস আর একটু ফ্লারিশ হয়ে যেতে পারে, প্রবলেম হয়ে যেতে পারে, তাদের ক্ষেত্রে কি হবে? সো ওর যে চিফ ইনভেস্টিগেটর, আমি ওই ওয়েবিনারটা ছিলাম, ওই চিফ ইনভেস্টিগেটর আমি দেখছিলাম, ওই চিফ ইনভেস্টিগেটর বলছিলেন যে এত কোশ্চেনের অ্যান্সার আমরা এই মুহূর্তে দিতে পারবো না, আমাদের একটাই প্রাইমারি টার্গেট, সেভ লাইফ। আমরা আগে লাইফটা সেভ করি। সে তো সিভিয়ার কোভিডে মারা যাবে যদি আমরা স্টেরয়েড না দিই। তাহলে টিউবারকুলোসিস যদি তার রিকভারিও করে, মানে টিউবারকুলোসিস যদি তার আবার নতুন করে দেখাও দেয়, ওটা আমরা টিবি ট্রিটমেন্ট পরে করব। তার মানে আগে হইতেছে ইমিডিয়েট ইফেক্ট, যাতে সিভিয়ার কোভিডে মারা না যায় সেই দিকে প্রায়োরিটাইজেশন করা ট্রিটমেন্টের ক্ষেত্রে। ঠিক একইভাবে আমরা যখন একজন সিভিয়ার কোভিড থেকে রিকভার করে বাসায় তাকে ট্রান্সফার করা হয়, এখন কথা হচ্ছে যে তার পোস্ট রিকভারি অ্যাসেসমেন্ট জরুরি। বিশেষ করে যেসব রোগীগুলা শ্বাসকষ্টে ভুগছে, যেসব রোগীগুলা এক্সারশনাল ব্রেথলেসনেস বলি আমরা, তার মানে হাঁটতে গেলে তার শ্বাসকষ্ট হয়, কথা বলতে গেলে শ্বাসকষ্ট হয়, অক্সিজেন স্যাচুরেশন কমে যায়, তাদেরকে অবশ্যই সেফ সাইডে গিয়ে, তার মানে এখন হসপিটালে না গিয়ে চেষ্টা করা উচিত একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করা। এবং এখন আস্তে আস্তে বোধহয় একটা রেগুলেশনের ভিতরে আসছে যে তাদেরকে ফলো আপে নেওয়া। তার মানে ওই ধরনের রোগীকে সিটি স্ক্যানের মাধ্যমে দেখা যে তার ফুসফুসে আসলে ফাইব্রোটিক চেঞ্জ হয়ে গেছে কিনা, ফাইব্রোসিস বলি আমরা এটাকে, ফুসফুসের স্কার বা ফাইব্রোসিস হয়ে গেছে কিনা। যদি তার ফাইব্রোসিসের প্রসেস শুরু হয়ে যায় খুব আর্লি স্টেজে, এই ক্ষেত্রে যদি ট্রিটমেন্ট করা যায়, সেক্ষেত্রে কিন্তু এই ফাইব্রোসিসটাকে ওই স্টেজেই বন্ধ করে দেওয়া যায়। এটা কিন্তু যেটাকে বলা হয় যে এ ধরনের ফাইব্রোসিস কিন্তু রিজেনারেট করে না, এটাকে শুধু স্টপ করে ফেলা যায়। তার মানে আপনি যত তাড়াতাড়ি ফুসফুসে এই ফাইব্রোটিক চেঞ্জটাকে স্টপ করতে পারবেন, আপনার ভবিষ্যতে ফুসফুসের এই ফাইব্রোসিস ডেভেলপ করার সম্ভাবনা কমে যাবে। কারণ এটা প্রোগ্রেসিভ ডিজিজ, এই ফাইব্রোসিসটা প্রোগ্রেসিভ ডিজিজ, বাড়তেই থাকে। আপনার করোনা না থাকলেও এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। সো ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের মতো যে ডিজিজগুলো হয় সেটা দেখা দেয় এই পোস্ট কোভিড সিচুয়েশনে ফুসফুসের ক্ষেত্রে। এই ক্ষেত্রে যেটা বলা হয়, যদি ফিজিশিয়ানরা আর্লি স্টেজে ডায়াগনোসিস করতে পারে এবং যদি কোনো কন্ট্রা ইন্ডিকেশন না থাকে, বেসড অন তাদের ওই যে আমরা বলি যে 6 মিনিট ওয়াকিং টেস্ট করে, যে কত টাইমে, মানে কত স্পিডে হাঁটতে পারে, কতক্ষণ হাঁটতে পারে, তার সিটি স্ক্যানের উপর বেসিস করে এবং তার লাং ফাংশন টেস্টের উপর বেসিস করে এই চেস্ট স্পেশালিস্টরা তাদেরকে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ যেমন পিরফেনাডিন দিয়ে চিকিৎসা করে এবং এটা কার্যকরী খুব আর্লি স্টেজে। এখন ওই ধরনের রোগী যারা শ্বাসকষ্টতে ভুগছে, তারা যদি রেসপিরেটরি মেডিসিনের ডাক্তার না দেখিয়ে বা ফলো আপের চিন্তা না করে বিভিন্ন রকম বাসায় ট্রিটমেন্ট করার চেষ্টা করে, তারা কিন্তু একটা ভুল করবে। সো ফুসফুসে পার্মানেন্ট ড্যামেজ হয়, এটার আর কোনো দ্বিমত নেই। স্পেনে একটা স্টাডি হয়েছিল 38 জনের উপরে অটোপসি করে, তার মানে যেসব রোগীগুলা সিভিয়ার কোভিডে মারা গিয়েছে তাদের সেসব সিভিয়ার কোভিডের 38 জন রোগীকে তারা অটোপসি করে এবং ফুসফুসকে তারা কেটে কেটে দেখে এবং বিভিন্ন রকমের টেস্ট করে দেখে যে ফুসফুসে এক ধরনের ফাইব্রো প্রলিফারেটিভ
পরিবর্তন আসে, সেই পরিবর্তনটা 21 দিনের ভিতরেই আসে। কিন্তু কারোই ফাইব্রোসিস ছিল না, কিন্তু তার পিছনে একটা কারণ হচ্ছে এই ফাইব্রোপ্রলিফারেটিভ স্টেজটা হইতেছে বার্থ প্লেস অফ ফাইব্রোসিস। ওটা দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে যে ওই রোগীগুলা যদি আরো 2-3 মাস বেঁচে থাকতো, মোস্ট প্রবাবলি ওই রোগীগুলা ফুসফুসের ফাইব্রোসিস ডেভেলপ করতো, যেটাকে বলা হয় পার্মানেন্ট ড্যামেজ। সো এসব প্রিভেন্ট করার জন্য এখন যতটুক সাজেশন সেটা হচ্ছে যে যারাই সিমটম শো করবে তারা যেন একজন চেস্ট স্পেশালিস্টের সাথে তার টোটাল লাং ফাংশন টেস্টটা করিয়ে ফেলে, এবং লাং ফাংশন টেস্টে চেস্ট স্পেশালিস্ট তার সিমটম অনুযায়ী কিছু টেস্ট করে তাকে একটা অ্যাসেসমেন্ট বলে দিবে যে আপনার লাং ফাংশন এই অবস্থায় আছে এবং আপনার এই চিকিৎসার প্রয়োজন অথবা চিকিৎসার প্রয়োজন নেই। সো এটা এখন আমরা যেহেতু কোভিড থেকে মানে করোনা প্যান্ডেমিক থেকে আস্তে আস্তে আমরা রিকভারির দিকে যাচ্ছি, অথবা আমরা এখন মৃত্যুহার অনেক কমে গেছে, কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না যে কিছু কিছু পেশেন্টের কিন্তু পার্মানেন্ট লাং ড্যামেজ হবে, এবং তাদের যেন যথাযথভাবে একজন ফুসফুস বিশেষজ্ঞের কাছে গিয়েই এটা করা হয়। এটাকে যেন হালকা ভাবে না নেওয়া হয়, একজন কাছে গেল আর বললো না এটা ঠিক হয়ে যাবে, না, এটা যদি একজন পেশেন্ট কমপ্লেন করে তাকে অবশ্যই পরিপূর্ণভাবে অ্যাসেসমেন্ট করতে হবে। সো এটাই হচ্ছে এই ধরনের ড্যামেজ এবং যা প্রিভেন্ট করার একটা উপায়। এটাই তো মনে হয় কোশ্চেন ছিল না, আমি অনেক কথা বেশি বলে ফেললাম। না মেহেদি, এটাই আসলে প্রশ্ন ছিল, এবং আমার মনে হলো যে এভাবে বলাতেই আসলে ভালো হলো, কারণ আমাদের সাধারণ মানুষরা এটা বুঝতে পারবে। আমাদের ছোট্ট একটা ভিডিও